আমাদের আজকের গল্প অর্ধাঙ্গিনী। কলমে সুমিত সান্যাল। সুলগ্নার সপ্তর্ষির বিয়ে হয়েছিল, সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল। যদিও দুজনে পরস্পরের জন্যই তৈরি হয়েছিল। দুজনার মা বাবার বন্ধুত্ব অনেক দিনের। সুলগ্নার সপ্তর্ষির বাবারা স্কুলে বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করেছে। দুজনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। একজন ইঞ্জিনিয়ারিং, একজন বিজ্ঞানের ছাত্র। দুজনেই তাদের বাল্য বান্ধবীকে ভালোবাসে। সপ্তর্ষি আর সুলগ্নার তো পারিবারিক সম্পর্ক। সেই সম্পর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়েও বহাল রয়েছে, আরও বিকশিত হয়েছে। সপ্তর্ষির বাবা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বিটেক পাশ করে যেসব কোম্পানিতে ঢুকেছে, আর সুলগ্নার বাবা বিনয় গুপ্ত পরীক্ষা দিয়ে এজি অফিসে অফিসারের পদে নিযুক্ত হয়েছে। দুই বন্ধু যার যার প্রেমিকাকে সহধর্মিণী রূপেই পেয়েছে। দুই পরিবারের কাছাকাছি থাকে। পরবর্তীকালে দুজনে এক জায়গায় ফ্ল্যাট কিনেছে। দুই বন্ধুর একটা করেই সন্তান। মা বাবার সম্পর্ক তাদের সন্তানদের মধ্যেও প্রতিফলিত হয়েছে। সুলগ্না সপ্তর্ষি একসাথে বড় হয়েছে। তাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়েছে। সপ্তর্ষি তার বাবার পদাঙ্ক অনুসরণ করেছে। সে এক নাম করা বহুজাতিক কোম্পানিতে ইঞ্জিনিয়ার। সুলগ্না এমএসসি পাশ করে গবেষণার পথে এগিয়ে গিয়েছিল। সে কাছেই একটা কলেজে লেকচারার। দুই বাল্য বন্ধুর যথাসময়ে বিয়ে হয়েছে। দুই পরিবারের সম্পর্ক আরও আন্তরিক হয়েছে, প্রগাঢ় হয়েছে। প্রতিদিন বিকেলে সুলগ্না সপ্তর্ষির বাড়ি ফেরার সময় প্রায় এক। সুলগ্না বেথুন কলেজে পড়ায়, সপ্তর্ষির অফিস চৌরঙ্গিতে। প্রতিদিন বিকেলে দুই বাড়ির কোনো একটা বাড়িতে মজলিস বসে। গৃহস্থের সকল পুজো পার্বণ উৎসব এই দুইটি পরিবারে যৌথভাবে পালিত হয়। দুই পরিবারে আনন্দধারা বয়ে চলেছে। এ যেন সুলগ্না সপ্তর্ষির বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন। দুজনের প্রেমের জোয়ারে তলিয়ে যাচ্ছে। গত মাসে দুজনার প্রথম বিবাহবার্ষিকী বেশ বড় করে উদযাপন করা হয়েছে। দুই মায়ে পরামর্শ করে দুজনকে বেড়াতে পাঠালেন। সুলগ্না একটু আপত্তি করবার চেষ্টা করেছিল। মা তাকে একদিকে টেনে নিয়ে আস্তে করে তার কানে বললেন, আমরা আর কতদিন নাতি নাতনির জন্য অপেক্ষা করব? সুলগ্না মুখ লজ্জায় লাল হয়ে উঠল। সপ্তর্ষি তার কোম্পানিতে টেকনিক্যাল ম্যানেজার। নতুন প্রযুক্তির খোঁজ করা, তার প্রস্তাব তৈরি করা, উচ্চতর পরিচালক বর্গের কাছে সেগুলো তুলে ধরা ওর দায়িত্ব। ওদের কোম্পানির বোম্বেতে একটা কারখানা ছিল, সেটা আধুনিকীকরণের দায়িত্ব সপ্তর্ষিকে দেওয়া হয়েছে। তাকে মাঝে মাঝে বোম্বে যেতে হয়। তখনও বোম্বে মুম্বাই হয়ে ওঠেনি। সেদিন সপ্তর্ষি বোম্বে রওনা হলো। এবার তাকে প্রায় 10 দিন থাকতে হবে। সুলগ্না দুই বাবার সাথে স্বামীকে হাওড়া স্টেশনে গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনে তুলে দিতে এসেছে। আজ যখন থেকে তারা ট্যাক্সিতে হাওড়া স্টেশনের দিকে রওনা হয়েছে, সুলগ্নার দু চোখে বারে বারে জল ভরে উঠছে। আরে তুমি কাঁদছো কেন সুলু? আমি তো কয়েকদিন পরেই চলে আসব। পৌঁছেই ফোন করব, হোটেল থেকেও ফোন করব। তুমি তো সব ডিটেল জানোই। সপ্তর্ষি সুলগ্নার কাঁধে হাত রাখল। জানি না গো, কেন জানি না, আজ আমার মন বসে যাচ্ছে। মনে হচ্ছে আমি আর তোমাকে দেখতে পাবো না। সুলগ্নার চোখের কোল বেয়ে অশ্রু নেমে এসেছে তার দুই গালে। এই দেখো পাগল মেয়ে, আমি কি প্রথমবার যাচ্ছি? সপ্তর্ষি ব্যস্ত হয়ে উঠল। শান্ত হ মামনি, পাগলামি করে না। তুই এমন করলেও যাবে কি করে? গেলেও ওখানে কাজ কি করে করবে? বাবা বোঝালেন। তার সত্ত্বে সুলগ্নার অস্থিরতাও কাটল না। তবে সে মুখে কিছু বলল না, ট্রেন ছেড়ে দিল। সেদিন বাড়ি ফিরতে ফিরতে তাদের প্রায় 5টা বেজে গিয়েছিল। সেদিন রাতে সুলগ্না আর কিছু খেলো না, কারো সাথে কোনো কথাই বলল না, শুতে চলে গেল। সেদিন রাত্রে অল্প কিছু দেরিতে সপ্তর্ষির ট্রেন বোম্বে পৌঁছেছিল। হোটেলে পৌঁছতে আরও আধ ঘন্টা লেগেছিল। সুলগ্না অধীর অপেক্ষায় বসেছিল। সে সারাদিন বারে বারে রেল এনকোয়ারিতে ফোন করে জেনে নিয়ে গীতাঞ্জলি এক্সপ্রেসের অবস্থান। হোটেলে ঘরে ঢুকেই সপ্তর্ষি স্ত্রীকে ফোন করেছিল। মায়ের সাথে বাবার সাথে কথাও বলেছিল। পরদিন থেকে সপ্তর্ষির কাজ শুরু। সে ভীষণ কর্মনিষ্ঠ। সুলগ্না বলে সে কাজ পাগল। সে প্রতিদিন সকালে ব্রেকফাস্ট সেরে নির্মীয়মান ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যার পরে হোটেলে ফিরলে স্নান সেরে তখন সে বাড়িতে ফোন করে।
সেদিন সপ্তর্ষির কাছে পৌঁছেও সংবাদ পেয়ে সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কিন্তু সুলগ্নার মন উচাটন। সে ঘুমোতে পারল না। যতবার একটু তন্দ্রা আসছে, এক অজানা আশঙ্কায় তার তন্দ্রা ভেঙে যাচ্ছে। আগেও স্বামী বেশ কয়েকবার কাজে বাইরে গেছে, কিন্তু সুলগ্না এত অস্থির হয়নি কখনো। শেষ রাতে সে একটু ঘুমোতে পেরেছে। পরদিন সকাল থেকে সুলগ্নার গা গুলাচ্ছে, ক্লান্ত অবসন্ন ভাব। চা খেতে বসে সে হঠাৎ মুখ চেপে বেসিনের দিকে ছুটল। আরে মণি, মণি! শাশুড়ি সুলগ্নার পিছন পিছন ছুটলেন। ডাক্তার ডাকা হলো, টেস্ট হলো। কোথায় বাবা জীবন, কোথায়? ডাক্তারের মুখে হাসি। কি হলো ডাক্তারবাবু? সঞ্জয় বন্দ্যোপাধ্যায় চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন। আরে আপনি ঠাকুরদা হতে চলেছেন, মিষ্টি আনান। ঋষি কোথায়? ডাক্তার হাসি মুখে বললেন, ও তো পরশুই ট্যুরে গেল। কোথায়? ও বোম্বে গেছে। সুলগ্না বলল, ও তাই? ডাক্তার এক গাইনি ডাক্তারের ঠিকানা দিয়ে চলে গেলেন। ঋষিকে বলতে হবে, এখন তো ওকে পাওয়া যাবে না, রাত্রে জানাতে হবে। শাশুড়ি বললেন, না মা, ওকে এখন জানাবো না, ও ফিরুক তখন জানিও। সুলগ্না বলল, ও এই তো গেল, ফিরতে অনেক দেরি। তুমি খবরটা চেপে রাখতে পারবে এতদিন? মা বললেন, রাখতেই হবে, ও একটা জরুরি কাজের দায়িত্ব নিয়ে গেছে। আমি ওকে ডিস্ট্র্যাক্ট করতে চাই না। সুলগ্না শান্ত স্বরে বলল, ওই বাড়িতেও বলে দেব আমি। বাহ, লক্ষ্মী মেয়ে। শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সুলগ্না তার স্বামীকে আর এই সুসংবাদ দেওয়ার সুযোগ পায়নি। সপ্তর্ষি প্রতিদিন বাড়িতে ফোন করে, বাবা মায়ের সাথে, শ্বশুরের সাথে কথা বলে। সবার পরে সুলগ্নার সাথে কথা বলে, কারণ সে তার সাথে প্রাণের কথা বলে। সুলগ্নার কাছে তার অন্তরের সুধা সেখানে তো অল্পেতে হয় না। সুলগ্না কর্ডলেস ফোনটা নিয়ে নিজের ঘরে চলে যায়। দরজা বন্ধ করে সে আপন মনের মাধুরী স্বামীর মনে ঢেলে দেয়। এ তাদের এক অদ্ভুত অভিসার। স্বামী 2000 কিলোমিটার দূরে, কিন্তু এখন সেই তো একেবারে তার বুকের কাছে চলে এসেছে। এ এক নতুন রোমাঞ্চ। 1 সপ্তাহ হয়ে গেছে সপ্তর্ষি বোম্বে গিয়েছে। ট্যুরে গেলে সে শনি রবি দেখে না। নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে, কাজ তো থামেই না। সেদিন বিকেলে সপ্তর্ষি একটু তাড়াতাড়ি ফিরেছে। হোটেলের সামনে নেমে সে দেখলো তার সিগারেট ফুরিয়ে গেছে। ওহ, সিগারেট শেষ। আমি নিয়ে আসবো স্যার? না না, তুমি কেন? তুমি বরং আমাকে বাজারের মোড়টা নামিয়ে দাও, আমি হেঁটেই ফিরে আসব। গাড়ির ড্রাইভার তাকে যথাস্থানে নামিয়ে দিয়ে চলে গেল। এই যে ঋষি! হঠাৎ পিছন থেকে একজন সপ্তর্ষির পিঠে হাত রাখল। সপ্তর্ষি চমকে পিছনে তাকালো। আরে ধ্রুব, তুই? কতদিন পর? হ্যাঁ, 4 বছর তো হবেই। তোর কি খবর? আমি তো কলকাতাতেই আছি, থাকবো। হ্যাঁ আমি জানি, তোর বাল্য বান্ধবী তো ওখানেই থাকে। ধ্রুব হাসল। সে এখন আমার স্ত্রী। ও তাই? ধ্রুব বলল, ডাকিসনি তো? কি করে ডাকবো? ইঞ্জিনিয়ারিংয়ের পর তুই যে গেলি, কোনো পাত্তা নেই। সপ্তর্ষি বলল, হ্যাঁ ভাই, আমি তোর ঠিকানাটা হারিয়ে ফেলেছিলাম। ইনফ্যাক্ট সবার ঠিকানাই হারিয়ে ফেলেছিলাম। আমার ঠিকানা লেখার ডায়েরিটাই চুরি হয়ে গিয়েছিল। ধ্রুব বলল, তবে তুই আছিস কতদিন এখানে? কোথায় আছিস? আগামী মঙ্গল বুধ পর্যন্ত তো আছি। সপ্তর্ষি তার হোটেলের নাম বলল। ও, তাহলে পরশুই আয় না, পরশু রবিবার, সবারই তো ছুটি থাকে। ধ্রুব বলল, আমার যদিও ছুটি নেই, তবে বেশি কাজ নেই, বিকেলের দিকে যেতে পারি। ধ্রুব তার ঠিকানা লেখা কার্ডটা সপ্তর্ষিকে দিল। সপ্তর্ষি দেখল ধ্রুবর ভাড়া গাড়িটা তার জন্য অপেক্ষা করছে। তুই কোথাও যাচ্ছিস নাকি? তোর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সপ্তর্ষি বলল, আরে না না, আমি পুনা থেকে ফিরছি। আরে হ্যাঁ, তুই তো চিনিস, নীলাঞ্জন, নীলাঞ্জন সোম। হ্যাঁ হ্যাঁ, ও তো টেলকোতে ঢুকেছিল। নীলাঞ্জন মৃত্যুশয্যায়। সপ্তর্ষি বাকরুদ্ধ। কি কি হয়েছে নীলের? ওর প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। ক্যান্সার লিভার, স্প্লিন সব দিকে ছড়িয়ে পড়েছে, ধ্রুব জানালো। কিছুক্ষণ দুজনে অবাক। সপ্তর্ষির মুখ বিবর্ণ হয়ে উঠেছে। নীলাঞ্জন? ধ্রুব আর সপ্তর্ষি কলেজে পাশাপাশি বসত। তিনজনের ভীষণ ভাবছিল। কালচক্রে সে বাঁধন শিথিল হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে ভোলেনি। পারলে তুই দেখা করতে পারিস ঋষি, ধ্রুব বলল। হ্যাঁ ভাবছি কালকেই চলে যাব। কালকে শনিবার, ফ্যাক্টরিতে তেমন কোনো কাজ নেই। সপ্তর্ষি বলল, ভালো কথা,
তুই চাইলেই গাড়িটা পাঠিয়ে দিতে পারি কাল সকালে। ধ্রুব প্রস্তাব দিল। না না, আমার গাড়ি আছে, কোম্পানি দিয়েছে, সকালে 6:30টার মধ্যে চলে আসে। সকালে গিয়ে বিকেলে ফিরতে পারবো তো? আর নীলের ঠিকানাটা দিয়ে দিস। কোন হসপিটালে আছে? সপ্তর্ষি বলল। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম 4 ঘন্টা লাগে। সকালে গেলে একটু কম সময় লাগবে হয়তো। ধ্রুব তাকে নীলাঞ্জনের ঠিকানা, হসপিটালের ঠিকানা দিয়ে দিল। সপ্তর্ষি ঠিক করলো সে আগামীকাল নীলাঞ্জনার সাথেই দেখা করতে যাবে। অজানা কারণে সে বাড়িতে এই খবর জানালো না। ঘুরে আসি, বিকেলে জানালেই হবে, সে ভাবল। সপ্তর্ষি পরদিন সকালেই পুনা রওনা হলো। পুনার রাস্তা খুব একটা ভালো না হলেও মোটামুটি ভালো। তখন এক্সপ্রেসওয়ে হয়নি, টোল ট্যাক্স হয়নি। সকাল সকাল বেরিয়েছিল বলে রাস্তা বেশ ফাঁকা। উল্টো দিকে পুনা থেকে বোম্বের দিকে ভিড় হয় বেশি। বোম্বে থেকে বেরোতেই প্রকৃতি পাল্টে গেছে। বাতাসে এক অলৌকিক সুবাস। বোম্বেতে সবুজ দেখা যায় না, শুধু কংক্রিট জঙ্গল, আর এখানে শুধু সবুজের সমারোহ। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দুজনে চা জল খাবার সেরেছে। আস্তে আস্তে রাস্তা দুর্গম হয়ে উঠছে। প্রচুর সুড়ঙ্গ, আঁকাবাঁকা পেঁচানো রাস্তা, অনেক ঝর্ণা, ছোট বড় নালা নদী, এক মন ভালো করে দেওয়া পরিবেশ। সপ্তর্ষির ড্রাইভার এই কদিনে তার পছন্দ জেনে গেছে। সে তার পছন্দের গান চালিয়ে দিয়েছে গাড়ির ক্যাসেট প্লেয়ারে। রাস্তা ফাঁকা, তাই গাড়ির স্পিড সে বাড়িয়ে দিয়েছে। আসতে চলো ভাই, এত তাড়া কিসের? সপ্তর্ষি তাকে সতর্ক করতে চাইল। আপনার ভয় করছে স্যার? এখানে রাস্তা তো বেশ ভালোই, ভিড়ও নেই। না না, ভয়ের না, স্পিড আমার ভালোই লাগে। বলছি সাবধান, সপ্তর্ষি বলল। হঠাৎ একটা তীক্ষ্ণ বাঁকের মুখে উল্টো দিক থেকে একটা গাড়ি তার সামনের গাড়িকে অন্যায়ভাবে পেরিয়ে যাওয়ার চেষ্টা একেবারে সপ্তর্ষির গাড়ির সামনে চলে আসলো। সংঘর্ষ এড়াবার জন্য ড্রাইভার জোরে স্টিয়ারিং ঘোটালো। নিমেষে ঘটে গেল সব কিছু। গাড়ি রাস্তা থেকে নেমে প্রায় 100 ফুট নিচে একটা নদীতে গড়িয়ে পড়েছে। সপ্তর্ষির মাথায় একটা তীব্র আঘাত লাগলো। তারপর সব অন্ধকার। সেদিন সত্যপ্রকাশ দত্ত সকাল সকাল বেরিয়েছেন। ছোট মেয়ে দেবশ্রীকে নিয়ে তার বড় মেয়ের সাথে দেখা করতে পুনা যাচ্ছেন। রাস্তা ফাঁকা, কিন্তু তিনি খুব সচেতনভাবে গাড়ি চালাচ্ছেন। অযথা কেরামতি দেখানো তার স্বভাব নয়। আত্মনিয়ন্ত্রণ সব থেকে বড় গুণ। যে নিজেকে সংযত রাখে তাকে সাধারণত কেউ বিপদে ফেলতে পারে না। না মানুষ, না প্রকৃতি, না পরমাত্মা। তিনি তার কর্মক্ষেত্র সংযম পালন করে এসেছেন। খান্ডালা পৌঁছতে পৌঁছতে রাস্তা বেশ দুর্গম হয়ে উঠেছে। চড়াই রাস্তা ক্রমশ ওপরে উঠছে। রাস্তার বাঁকে আসতেই তিনি যানজট দেখতে পেলেন। একটা সাঁকোর মতো ব্রিজে অনেক মানুষ জটলা করে ব্রিজের নিচে দেখছে। বাধ্য হয়ে তাদের গাড়ি দাঁড় করাতে হলো। কি হয়েছে এখানে? সত্যপ্রকাশ একজনকে জিজ্ঞাসা করলেন। অ্যাক্সিডেন্ট। কিসের অ্যাক্সিডেন্ট? একটা গাড়ি গড়িয়ে পড়েছে। তিনি এগিয়ে গেলেন। দেবশ্রী বাবার সাথেই আছে। দেখলেন একটা গাড়ি কাত হয়ে পড়ে আছে। ড্রাইভার বোধহয় গাড়ির নিচে রয়েছে। তার শুধু একটা রক্তাক্ত হাত বেরিয়ে রয়েছে। অন্য একজন যুবক একটু দূরে পড়ে রয়েছে। কিছু অল্প বয়সী ছেলে নিচে নামবার কথা ভাবছে, কিন্তু তাদের বাধা দেওয়ায় লোকের সংখ্যা অনেক বেশি। আরে আপনারা নিচে নামবার চেষ্টা করবেন না? দেখছেন না গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, আগুন ধরে যেতে পারে। পেট্রোল ট্যাঙ্কে আগুন লাগলে বিস্ফোরণও ঘটতে পারে। তখনই লোকে দেখলো একজন বয়স্ক ভদ্রলোক আর তার সাথে একটি মেয়ে নিচে ঘটনাস্থলে নেমে গেছে। এবার ভিড় পাতলা হতে আরম্ভ করেছে। যদি সাহায্য চায়, ভিড়ের চরিত্র হচ্ছে তারা তামাশা দেখতে ভালোবাসে। এগিয়ে এসে সাহায্য করবার বেলায় তাদের সমূহ আপত্তি। সত্যপ্রকাশ গাড়ির দুজনারই নাড়ি পরীক্ষা করলেন। এ তো বোধহয় ড্রাইভার, এ তো নেই। কিন্তু এই ভদ্রলোক, ইনি বোধহয় এই গাড়ির যাত্রী। গাড়ি যখন গড়িয়ে পড়েছিল ছিটকে পড়েছে, দৈবাত বেঁচে গেছে। কিন্তু বাবা, ওর নাক কান দিয়ে রক্ত বেরোচ্ছে, দেবশ্রী বলল। হ্যাঁ, তাই তো ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে। কি করবে বাবা? পুলিশকে জানাবে? দেবশ্রী একবার বাবার দিকে আর একবার আহত যুবকের দিকে তাকালো। পুলিশ? এখন পুলিশের জন্য অপেক্ষা করতে হলে ও হয়তো মারা যাবে। তার থেকে ভালো চল আমরা ওকে তুলে নিয়ে যাই। যথাসম্ভব তাড়াতাড়ি ওর চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দুজনে কোনো রকমে যুবককে বয়ে ওপরে তাদের গাড়িতে নিয়ে তুলল। দুজনেই হাঁপিয়ে গেছে। তুই তাড়াতাড়ি দিদিকে ফোন কর,
ওর কাছে নিয়ে যাই একে, সত্যপ্রকাশ বললেন। যুবক বেশ লম্বা, দেবশ্রীকে তার মাথা কোলে নিয়ে বসতে হয়েছে। সত্যপ্রকাশ সংক্ষেপে ঘটনাটা বড় মেয়ে মধুশ্রীকে জানালো। মধুশ্রী আর তার স্বামী বিজন গোস্বামী পুনার বিখ্যাত ডাক্তার। তাদের সেখানে একটা মাল্টি স্পেশালিস্টি হাসপাতাল আছে। আমরা কি আসবো বাবা? মধুশ্রী জিজ্ঞাসা করল। না, আমরা ওকে তোমার কাছে নিয়ে যাচ্ছি, তুমি রেডি থেকো। কিছুক্ষণের মধ্যেই দুজনে আহত মানুষটাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেল। মধুশ্রী সব ব্যবস্থা করে রেখেছিল। স্বামী স্ত্রী তাকে পরীক্ষা করলো, নাক কান দিয়ে রক্ত বেরিয়েছে দেখে সিটি স্ক্যানের ব্যবস্থা করলো, নানা টেস্টের ব্যবস্থা করলো। ওদের হসপিটালে সব ব্যবস্থা ছিল। সব কিছু দেখে মধু বাবার কাছে আসলো। ম্যাসিভ ব্রেন হ্যামারেজ হয়েছে বাবা। ব্রেনের ক্ষতি কতটা হয়েছে সেটা ওর জ্ঞান ফিরলে আরও পরীক্ষা করতে হবে। বাকি শরীরে বিশেষ কিছু হয়নি। কে এই ভদ্রলোক? কিছু জানা গেছে? পুলিশকে তো জানাওনি বললে। না, নাম ঠিকানা কিছু জানা যায়নি। জিনিসপত্র কিছু পাইনি আমরা। হয়তো গাড়িতে ছিল, কিন্তু ওকে তুলে যে মুহূর্তে আমরা রওনা হয়েছি গাড়িতে আগুন ধরে গিয়েছিল। ওর পাশটা কেউ সরিয়েছে মনে হয়, সত্যপ্রকাশ বললেন। পুলিশকে জানায়নি, কারণ পুলিশ সুবিধা থেকে অসুবিধাই বেশি করে। কয়েক ঘন্টা বেশ উদ্বেগেই কাটল। বিকেলে হঠাৎ যুবকটি চোখ খুলল। সে ফ্যাল ফ্যাল করে চারিদিকে দেখছে। এটা তো হাসপাতাল, আমি এখানে কি করে এলাম? সে প্রথমেই বাংলায় কথা বলল। আপনি আমাদের হসপিটালে আছেন পুনায়। মধু বলল। পুনা? সে যেন আকাশ থেকে পড়ল। নিজের মাথায় হাত দিয়ে দেখল সেখানে ব্যান্ডেজ বাঁধা। আপনার খান্ডালার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনার কিছু মনে নেই? এবার সত্যপ্রকাশ বললেন। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। কি নাম আপনার? কোথায় যাচ্ছিলেন আপনি? বিজন জিজ্ঞাসা করল। যুবক হা করে তাকিয়ে রইল। একটু মনে করবার চেষ্টা করুন, আপনার বাড়িতে খবরটা দিতে হবে তো, দেবশ্রী বলল। যুবক ভুরু কুচকে কিছুক্ষণ মনে করবার চেষ্টা করল। জানি না তো। সে সবার দিকে অসহায়ভাবে তাকালো। আমি যাই। সে উঠবার চেষ্টা করল। আরে না না, আপনি এখন এইভাবে যেতে পারেন না, মধুশ্রী বলল। পুলিশকে জানাতে হবে তো, অ্যাক্সিডেন্ট কেস। না না দিদি, প্লিজ পুলিশকে জানাবেন, যুবক কাতর স্বরে মধুর হাত ধরে বলল। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমরা কাউকে জানাবো না, আপনি শান্ত হন। যুবক কিছুতেই নিজের নাম ঠিকানা মনে করতে পারছে না। সে কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিল, সে কিছুই জানে না। সে এমন অসহায় কাতর দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে থাকে। দেবশ্রীর ওকে দেখলে ভীষণ মায়া লাগে। সে যেন এক নিষ্পাপ বালক, সহায় সম্বলহীন। মাঝে মাঝে তাকে দেখলে দেবশ্রীর চোখে জল চলে আসে। যুবকও তার উপর ভরসা করতে আরম্ভ করেছে। প্রায় 1 মাস যুবক এই হসপিটালেই রয়েছে। মধু আর বিজন তার ব্রেন হ্যামারেজ অনেকটাই পরিষ্কার করতে পেরেছে। তার কোনো জ্ঞানেন্দ্রিয় ক্ষতিগ্রস্ত হয়নি। সে বেশ গুছিয়ে কথা বলে। তাকে দেখলে বেশ শিক্ষিতই মনে হয়। মধু নিউরোলজিস্ট, তার সাথে মনোরোগ বিশেষজ্ঞ। সে যুবককে নানাভাবে নানা প্রশ্ন করছে। সে তার জ্ঞানের পরিধি জানতে চায়, যাতে তার কর্মক্ষেত্রের সম্বন্ধে ধারণা করা যায়। দেবশ্রীর সাথে তার এক অন্যরকম সম্পর্ক। দেবশ্রী যেন তার একান্ত কাছের মানুষ। তাকে সে সব কিছু নির্দ্বিধায় বলতে পারে। দেবশ্রী ক্লিনিক্যাল সাইকোলজিতে গবেষণা করছে, পিএইচডি ডিগ্রিও পেয়েছে। সে বম্বে ইউনিভার্সিটিতে প্রফেসর। সেদিন সকালে হসপিটালে ঢুকতেই মধু আর দেবী দেখল যুবকটি অস্থিরভাবে পায়চারি করছে। কি হলো শুভ? ওরা তাকে শুভেন্দু নাম দিয়েছে। শুভেন্দু নামটা ছোট করে তার ডাকনাম হয়েছে শুভ। নামটা তার বেশ পছন্দও হয়েছে। ওকে শুভ বলে ডাকলেই তার মুখে হাসি ফোটে। আমি আর হাসপাতালে থাকতে পারছি না দিদি, আমি এবার চলে যাব। চলে যাবে? কোথায় যাবে তুমি? দেবশ্রী এগিয়ে এসে তার কাঁধে হাত দিয়েছে। কোথায় যাব তা তো জানি না। শুভ 2 বোনের দিকে তাকালো। দুজনে দৃষ্টি বিনিময় করলো। যেখানে হোক চলে যাব, একা মানুষ, আমার কতই বা প্রয়োজন। শুভ মাথা নিচু করে বলল, আমাদের এখানে তোমার ভালো লাগছে না? আমাকে তোমার ভালো লাগে না? দেবশ্রী একবার দিদির দিকে তাকিয়ে বলল, না, তোমার জন্যই তো আমি এখানে এতদিন থেকে গেছি, নইলে কবে চলে যেতাম তুমি জানতেও পারতে না। আমাকে না জানিয়ে তুমি চলে যেতে আমাকে ছেড়ে? সহসা দেবশ্রীর 2 চোখ ভরে আসলো। না, পারিনি তো তোমাকে ছেড়ে যেতে, কিন্তু আর কতদিন আমি তোমাদের গলগ্রহ হয়ে থাকবো?
শুভ বলল, তুমি কারো গলগ্রহ নও শুভ। আমি ডাক্তার। ডাক্তারি পাশ করে ডিগ্রি নেওয়ার সময় আমাদের একটা অঙ্গীকার গ্রহণ করতে হয় যে আমরা সর্বান্তকরণে মানুষের সেবা করব, তাদের স্বাস্থ্য রক্ষা করব, শরীর মনের সকল ব্যাধি দূর করব। এইসব। তোমার শরীর মোটামুটি সুস্থ, কিন্তু তুমি পুরোপুরি সুস্থ নও, তুমিও জানো। মধুশ্রী শুভকে স্নেহ বিগলিত কণ্ঠে বলল। শুভ অবাক হয়ে দিদিকে দেখছে। আচ্ছা, তোমার হসপিটালে থাকতে ভালো লাগছে না? তবে তুমি বাড়ি চলো, দেবশ্রী বলল। কার বাড়ি? কোথায়? আমাদের বাড়ি, বোম্বেতে, দেবশ্রী বলল। আমাদের বাড়ি? শুভ নিষ্পাপ দৃষ্টিতে দেবশ্রীর দিকে তাকালো। হ্যাঁ, তোমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি। আচ্ছা চলো। শুভ এক গাল হেসে উঠে দাঁড়ালো। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াও, ও একটু গুছিয়ে নিক। মধুশ্রী বোনকে টেনে একদিকে নিয়ে গেল। তুই কি করতে যাচ্ছিস দেবী? কেন দিদি, তুমি তো সাইকোকোসোমেটিক থেরাপির কথা জানো। দেবশ্রী বলল, ওষুধে যে রোগের চিকিৎসা হয় না, ভালোবাসা দিয়ে, মনের সাহায্যে সে রোগ সারিয়ে তোলা যায়। কিন্তু এতে যদি ও তোর সাথে জড়িয়ে পড়ে, তোকে ভালোবেসে ফেলে, তখন? মধু বলল, তুই নিজের কথা ভাবলি না, তোর মনের ওপর কত চাপ পড়বে এতে। তা বলে আমি ওকে রাস্তায় ফেলে দিয়ে পারি না দিদি, আমার যা হয়। দেবশ্রী শুভকে নিয়ে বোম্বে ফিরে গেল। রবিবার সপ্তর্ষির ধ্রুবর বাড়ি যাওয়ার কথা ছিল। ধ্রুব প্রস্তাব করেছিল সে এসে তাকে নিয়ে যাবে যখন বলবে, যদিও ধ্রুবর বাড়ি খুব কাছে। আরে না না, আমি ঠিক পৌঁছে যাব, বলিস তো যাওয়ার আগে ফোন করে দেব। সপ্তর্ষি বলল, না, তোর আসলেই হবে, আমরা অপেক্ষা করব। কাবেরী তোকে দেখবার জন্য খুবই এক্সাইটেড। কাবেরী ধ্রুবের স্ত্রীর নাম। এই তাদের শেষ কথা। কিন্তু রবিবার অনেক রাত হতে সপ্তর্ষি যখন আসলো না, তখন ধ্রুবর টনক নড়ল। সে ছুটল সপ্তর্ষির হোটেলে। সাহেব তো 2 दिन से कमरे में नहीं आए। জিজ্ঞাসা করায় রিসেপশন কাউন্টারের মহিলা বলল, কুছ বলকে গয়া? এনি মেসেজ? ধ্রুব চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল। নো স্যার, হাউসকিপিং নে আকর বাতায়া। আরে এ কী হলো? গতকাল নীলকে দেখতে যাওয়ার কথা ছিল। ধ্রুব সঙ্গে সঙ্গে নীলের স্ত্রীকে ফোন করল। সপ্তর্ষি ওখানেও যায়নি। ধ্রুব নিজের হাতঘড়ির দিকে তাকালো। রাত 10:30 বাজে। সপ্তর্ষির অফিসে ফোন করা যাবে না। আবার আগামীকাল তাকে ব্যাংকক যেতে হবে অফিসের কাজে। সপ্তর্ষি হারিয়ে গেল। একটা সুস্থ সবল মানুষ স্রেফ হারিয়ে গেল। ধ্রুব মনে অশান্তি নিয়ে সেদিন বাড়ি ফিরে গিয়েছিল। সপ্তর্ষি প্রতিদিন রাত 8টার মধ্যে বাড়িতে ফোন করে। সেদিন 9টা বাজে সে ফোন করেনি। সবাই চিন্তিত বসে রয়েছে। মা ডাকছেন, বারে বারে বলছেন ও ঠিক ফোন করবে, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। যা কাজ পাগল ছেলে। শেষ পর্যন্ত সুলগ্না স্বামীর হোটেলে ফোন করলো। তারা জানালো সাহেব এখনও ফেরেনি। আমার চিন্তা হচ্ছে মা, 11টা বাজলো, ও তো কখনো এত দেরি করে না। দুই পরিবার চিন্তিত বসে রয়েছে। রাত 12টা, মাঝরাত পর্যন্ত সপ্তর্ষি ফোন করেনি। তুই ওর সাইট অফিসে ফোন করতো, সুলগ্নার মা বললেন। সাইট অফিসে এখন কাকে পাবে? সুলগ্নার বাবা বললেন। সুলগ্না সাইটে ফোন করলো। সিকিউরিটি গার্ড রেজিস্টার দেখে বলল, সাহেব তো আজ নেই আয়া। নাহি আয়া? সবার মাথায় যেন বাজ পড়ল। সুলগ্না কাঁদতে শুরু করলো। সবাই ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি বোম্বে যাব। সুলগ্না উঠে দাঁড়ালো। এত রাতে কোথায় যাবি? মা বললেন। ও বিপদে পড়েছে মা, আমি এখনই বোম্বে যাব। সারা রাত সকলে অশান্তির মধ্যে কাটালো। ভোরে 4:30 বাজতেই ঘরে যা টাকা ছিল সাথে নিয়ে সুলগ্না সপ্তর্ষির বাবা ভোর 6টার প্লেনে বোম্বে রওনা হলো। পৌঁছেই দুজনে সপ্তর্ষির হোটেলে গেল। তার অফিসে গেল, তাদের সাইট অফিসে গেল। সপ্তর্ষি কোথাও নেই। হঠাৎ সুলগ্নার চোখে অন্ধকার ঘনিয়ে আসলো। সপ্তর্ষি তার কোম্পানিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ পোস্টেই কাজ করে। কোম্পানি থেকে চারিদিকে সপ্তর্ষির খোঁজ আরম্ভ হয়েছে। বোম্বের পুলিশ কমিশনারের সাথে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পরিচয় ছিল। তাই পুলিশের তরফ থেকেও সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যটা বেশ গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে। দিন 10 বোম্বেতে তদবির করে দুজনে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসলো। আজ সুলগ্নার জীবনের সব সুখ আনন্দ হারিয়ে গেছে, তারপরেও তাকে বাঁচতে হবে। স্বামীর সে স্মৃতিশীর্ণ সুলগ্নার গর্ভে লালিত হচ্ছে। ওরা সকলে শুভকে নিয়ে বোম্বে ফিরে এসেছে।
মধুশ্রীও সাথে এসেছে। বোম্বে শহরতলিতে তাদের একতলা বাড়ি। দেবশ্রীর ঠাকুরদা বানিয়েছিলেন। স্বাধীনতার অনেক আগে তিনি ডক্টর ছিলেন। বিলেতে উচ্চশিক্ষা নিতে গিয়েছিলেন। সেখানে তার একটি মেয়ের সাথে ভালোবাসা হয়েছিল। সে যদিও ভারতীয় ছিল, কিন্তু স্বজাতি বাঙালি ছিল না। তাই তিনি বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন। তখনই তিনি বোম্বেতে এসে সংসার পেতেছিলেন। বাড়ি দেখে শুভ আরও কুণ্ঠিত হয়ে পড়েছিল। সে নিজের পরিচয় হারিয়েছে, কিন্তু বোধবুদ্ধি তো হারায়নি। শুভ জেনেছে সত্যপ্রকাশ বোম্বের ইনকাম ট্যাক্স কমিশনার, দেবশ্রী বোম্বে ইউনিভার্সিটিতে প্রফেসর। বিরাট শিক্ষিত মেশে। আর সে কিছুই জানে না। সে কি জানে সেটাও সে জানে না। সে অপদার্থ। এই পৃথিবীতে কারো তাকে প্রয়োজন নেই। আজ রবিবার। দেবশ্রীর দিদি ডাক্তার মধুশ্রী আজ তার স্বামীর সাথে পুনা ফিরে যাবে। সকালে চায়ের আসরে শুভ মনমরা হয়ে বসে আছে। শুভ, তুমি ওই রকম মুখ শুকিয়ে বসে আছো কেন? ডাক্তার মধুশ্রী বলল। শুভ মুখে কিছু বলল না। ম্লান হেসে মাথা নিচু করে বসে রইল। দুই বোনে বাবার সাথে দৃষ্টি বিনিময় করল। সবাই চিন্তিত। আচ্ছা স্যার, এমন হতে পারে না আপনি আমাকে কোথাও পাঠিয়ে দিলেন? শুভ সত্যপ্রকাশের দিকে তাকিয়ে বলল। তার পদ মর্যাদা জানবার পর শুভ ওনাকে স্যার বলে, যদিও তিনি বেশ কয়েকবার তাকে নিষেধ করেছেন। কোথায় যাবে তুমি? তিনি অবাক নয়নে জিজ্ঞাসা করলেন। তুমি কোথাও যাবে না, দেবশ্রী বলে উঠল। তুমি বুঝতে পারছো না দেবশ্রী, আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি। আমি কে, কোথা থেকে এসেছি, আমি কি করতাম, আমার কোনো চিহ্ন মাত্র নেই। আমি কি সারা জীবন এইভাবে তোমাদের গলগ্রহ হয়ে পড়ে থাকবো? প্র্যাকটিক্যালভাবে চিন্তা করো। এইভাবে বসে থাকলে তুমি পাগল হয়ে যাব দেবী। শুভ আবেগের সাথে বলল। কিছুক্ষণ কেউ কিছু বলতে পারল না। এ তো পাগলের প্রলাপ নয়। দেখো শুভ, তুমি যা কিছু বললে সবই যুক্তিযুক্ত, মধুশ্রী বলল। এতেই বোঝা যায় তুমি একজন নর্মাল মানুষ। ওই দুর্ঘটনার কারণে তুমি তোমার জীবনের কয়েক বছরের স্মৃতি হারিয়ে ফেলেছ। হয়তো কোনোদিন তুমি তোমার সেই হারিয়ে যাওয়া দিনগুলো খুঁজে পাবে। আর যদি না পাই দিদি, কোনোদিনই যদি আমি আমার স্মৃতি না ফিরে পাই, তখন আমি আমার সবার চোখে হয়ে যাব ওয়ার্থলেস, গুড ফর নাথিং। শুভর চোখে হঠাৎ জল চলে এসেছে। দেবশ্রীর দু চোখ টলটল করছে। না বাবা, সেটা কখনো হবে না। টাকা পয়সা পজিশন দিয়ে কি মানুষের মূল্যায়ন করা যায়? সত্যপ্রকাশ এগিয়ে এসে শুভর কাঁধে হাত রাখলেন। মনই মানুষের আসল সম্পদ, সেটা বুঝতে আমার ভুল হয় না। তোমার একটা কাজ দরকার, সেটা ঠিক। আমি দেখেছি তোমার অঙ্কের মাথা আছে, তোমার দৃষ্টি আছে, আবার দৃষ্টিভঙ্গিও আছে। কোনো আইডিয়া তুমি পেলে মানুষ চক্ষুতে সেটাকে আকার দিতে পারো। তুমি বিশ্লেষণ করতে পারো, আবার সেটাকে ভাষায় বর্ণনাও করতে পারো। এটা খুব কম মানুষের মধ্যেই থাকে শুভ। শুভ অবাক হয়ে শুনছে। দুই বোনে জানে ওদের বাবার এটা মস্ত বড় গুণ। মানুষকে কি করে উদ্বুদ্ধ করে তোলা যায় তিনি খুব জানেন। সপ্তর্ষি হারিয়ে গেছে, তার সাথে সুলগ্নার জীবনের সব সুখ, সব আনন্দ উধাও হয়েছে। সে বেঁচে আছে কারণ তার স্বামীর অংশ তার গর্ভে রয়েছে। তাকে সে জন্ম দেবে, মানুষের মতো মানুষ করে তুলবে। নিস্তরঙ্গ নিরানন্দ জীবন তাকে বয়ে নিয়ে যেতে হবে। স্বামী তার কাছে নেই, কিন্তু সে আছে। সৌভাগ্যের চিহ্ন এখনও তার স্মৃতিতে জেগে রয়েছে। সুলগ্নার কলেজে তার সহকর্মীরা তার কাছে দুঃখ প্রকাশ করতে চাইলে, সহানুভূতি জানাতে চাইলে সে ক্ষেপে যায়। আমার স্বামী বেঁচে আছে, সে একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। বুঝেছ তোমরা? আজ সেদিন এসে উপস্থিত হয়েছে। সুলগ্না একটি ফুটফুটে শিশুকে জন্ম দিয়েছে। আরে দেখো দেখো, সুলুর ছেলে একেবারে তার বাবার মতো হয়েছে। আজ সপ্তর্ষি থাকলে কত ভালো হতো, শাশুড়ি বললেন। সুলগ্না হঠাৎ ছেলেকে বুকে তুলে ঝরঝরিয়ে কেঁদে ফেলল। তুমি ওইসব বলতে গেলে কেন? ছি, বৌমাকে কষ্ট দিয়ে এমন পৈশাচিক আনন্দ পেতে লজ্জা করে না? সুলগ্না শ্বশুর স্ত্রীকে কড়া সুরে ভৎসনা করলেন। না 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 মা, আমার ভুল হয়ে গেছে। শাশুড়ি সুলগ্নাকে জড়িয়ে ধরলেন। আমার মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেছে কথাটা। তুমি দেখো, এবার খোকা ঠিক ফিরে আসবে। তিনি পুত্রবধূকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু সপ্তর্ষি ফেরেনি। সকলে শিশুকে নিয়ে মেতে উঠেছে, কিন্তু সুলগ্নার চোখে আলো নেই। বারে বারে ছেলের নানা অঙ্গভঙ্গিতে তার চোখে জল চলে আসে। মা দেখেছে সুলগ্না হয়তো ছেলেকে দুধ খাওয়াচ্ছে,
আর তার দু চোখে শ্রাবণ ধারা নেমেছে। ছেলে দিনে দিনে বেড়ে উঠেছে, প্রতিদিন তার নতুন রূপ। সে বাড়ির বালগোপাল, সবাই তার লীলায় মত্ত। কিন্তু সুলগ্নার মনের মেঘ সরে না। এবার শিশু হামাগুড়ি দিচ্ছে, সবাই তার পিছন পিছন ঘুরছে। সেদিন রবিবার, দাদু একদিকে বসে খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে নিচ্ছেন। হঠাৎ বালক এসে কাগজটা খামচে ধরল। আরে আরে, কি করছো সোনা? অমন করে না বাবা, দিদিমা বললেন। বালক ক্ষণিকের জন্য থমকালো। বা বা নিমেষে সবাই চুপ। সহসা সুলগ্না ছেলেকে বুকে তুলে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সবাই কাঁদছে। শিশু বুঝতে পারছে না কি হলো। সে জানে না তার বাবা তো নেই, বাবা হারিয়ে গেছে। সকলকে কাঁদতে দেখে সেও ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। এবার সকলে তাকে শান্ত করবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। ছেলেকে দেখলেই সুলগ্নার মন কেঁদে ওঠে। বাবা তাকে একদিন বোঝালেন, তুমি যদি সব সময় এইভাবে মনমরা হয়ে থাকো মনি, তাতে তোমার ছেলের মনে বিরূপ প্রভাব পড়বে। সেটা কি তুমি চাও? না বাবা, কিন্তু আমিও তো মানুষ। তোতনকে দেখলেই আমার মনে পড়ে যায়, ওর বাবা তার একমাত্র সন্তানের কোনো কিছুই দেখল না। ছেলের প্রথম হাসি, প্রথম বাবা ডাক, প্রথম পা ফেলা, ওর অন্নপ্রাশন, কিছু দেখল না। কোথায় আছে মানুষটা কে জানে। আমি চেষ্টা করি এইসব মনে না করতে, কিন্তু সুলগ্না আবার আঁচল দিয়ে মুখ ঢাকল। সত্যপ্রকাশ শুভকে নিয়ে তার এক বন্ধু রামনাথ ত্রিবেদীর কাছে নিয়ে গেলেন। তিনি সমস্ত ঘটনা ওনাকে আগেই জানিয়ে রেখেছিলেন। ওনাদের এলাকায় একটা নতুন শপিং কমপ্লেক্স তৈরি হচ্ছে। রামনাথ সেখানে একটা ডিপার্টমেন্টাল স্টোর গড়ে তুলতে চান। ভদ্রলোকের বোম্বেতে নানা রকম ব্যবসা আছে, কিন্তু খুচরা ডিপার্টমেন্টাল স্টোর গড়ে তোলার ক্ষেত্রে তিনি চেষ্টা করেননি কখনো। দেখো ভাই, আমি মানুষ ভালোবাসি। প্রতিদিন নানা রকম মানুষের সাথে আমার পরিচয় হবে। আমি এমন একটা প্রতিষ্ঠান চাই যেখানে যথাসম্ভব কম মূল্যে সব রকম প্রয়োজনীয় জিনিসপত্র এক জায়গায় পাওয়া যাবে। আমার প্ল্যান আছে, স্বপ্ন আছে, কিন্তু আইডিয়া নেই। আর সেটা থাকলেও সেটাকে বাস্তবায়িত করবার ক্যালিভার নেই, এনার্জিও নেই এই বয়সে। রামনাথ হিন্দিতে বললেন। আমি জোর দিয়ে বলতে পারি এই ক্ষমতা শুভেন্দুর আছে রাম। তোমার স্বপ্নকেও রূপ দিতে পারবে। আইডিয়াকে আকার দেবার মতো ভীষণ দৃষ্টিভঙ্গি শুভর আছে। সত্যপ্রকাশ সগর্বে বললেন, ঠিক আছে, তাহলে আমি বলি, এই হলো আমার নির্দিষ্ট জায়গা। 4 তলা পর্যন্ত বিল্ডিং তোলার পারমিট আছে এই প্লটে। যারা এই শপিং কমপ্লেক্সটা তৈরি করছে, এটা তাদের প্ল্যান। আমাদের জায়গাটা লাল দিয়ে চিহ্নিত করা হয়েছে। আপনি চিন্তা করে দেখুন, একটা প্রাথমিক প্ল্যান তৈরি করুন। কোথায় কি ডিপার্টমেন্ট হবে, কেন হবে, একটা খসড়া তৈরি করুন। প্রমোটার 4 তলা পর্যন্ত প্রাথমিক বিল্ডিং তৈরি করে দেবে। সেভাবে কাজও শুরু হয়ে যাবে। বিল্ডিংয়ের ভিতরটা আমাদের প্ল্যান করতে হবে। এই প্রতিষ্ঠান আপনার। আমি যথেষ্ট টাকা আয় করেছি। এবার একটু অন্যরকম করতে চাই। কর্মচারী মালিকানাধীন প্রতিষ্ঠান হবে এটা। রামনাথ কাগজপত্র শুভকে দিয়ে দিলেন। মাস খানেক পর শুভ একটা বড় মতো ফাইল রামনাথের হাতে দিল। তিনি ফাইলটা পাতা উল্টে দেখলেন। আরে, আপনি তো একেবারে বিজনেস প্ল্যান বানিয়ে নিয়ে চলে এসেছেন। উনি লাফিয়ে উঠলেন। এই ড্রয়িং, এটা কে বানিয়েছে? আপনি কি ইঞ্জিনিয়ার? সব ওই বানিয়েছে রাম। যেমন তোমাকে বলেছি, ও নিজের পরিচয় হারিয়ে ফেলেছে। ওর আসল নাম, ঠিকানা, কোয়ালিফিকেশন আমরা জানি না। শুভর কাজ ওর ক্ষমতা প্রমাণিত করবে। তোমার কাছে ফাইলটা নিয়ে ও আমার কম্পিউটার খুলল। কম্পিউটার জানে আমি সেটা আগেই জেনেছিলাম। দিন রাত সব কিছু ভুলে লেগে পড়ল। আমার কম্পিউটারে ড্রয়িং সফটওয়্যার নেই বলে এলগিন রোডে একটা জায়গা খুঁজে বের করলো নিজেই। সেখানে গিয়ে দুদিনে ওই ড্রয়িংটা বানিয়ে নিয়ে আসলো। সত্যপ্রকাশ সগর্বে বললেন, তার মানে উনি নিশ্চয়ই ইঞ্জিনিয়ার, কম্পিউটারেও ভালো দক্ষতা আছে। এখন তো দেখছি তুমি আমার জন্য হিরে খুঁজে নিয়ে এসেছো। রামনাথ বললেন। তিনি ওনার এই নতুন ব্যবসার দায়িত্ব শুভকে দিয়ে নিশ্চিত হলেন। 4-5 মাসের মধ্যে শুভ তাদের নতুন ডিপার্টমেন্টাল স্টোর গড়ে তুলেছে। তার বিজনেস প্ল্যানের ভিত্তিতে ব্যাংক থেকে আকর্ষণীয় সুদে লোনের ব্যবস্থাও করে ফেলেছে। সেই প্রতিষ্ঠানের কর্ণধার নিযুক্ত হয়েছে। রামনাথ পরামর্শদাতা হিসাবে সাথে থাকবেন। একদিন রামনাথ শুভকে ডেকে বললেন, আচ্ছা শুভ, আমি ভাবছিলাম তুমি তো অনেক দিন সত্যর কাছে থাকলে। ওনারা তোমাকে বাঁচিয়েছেন। তার দরুন ওনাদের সাথে তোমার একটা সম্পর্কও গড়ে উঠেছে, হয়তো হৃদ্যতাও হয়েছে। কিন্তু এখন তুমি সুপ্রতিষ্ঠিত। আমি বলছিলাম আমার কাছেই একটা
2 বেডরুমের ফ্ল্যাট আছে, সব রকম ফার্নিচার দিয়ে সাজিয়েছিলাম আমি। একটা পরিকল্পনা নিয়ে ফ্ল্যাটটা করেছিলাম। গিন্নি হঠাৎ মারা গেলেন, মেয়ে চলে গেল বিদেশে তার স্বামীর সাথে। সল্টলেকের বাড়িটার সাথে আমার অন্যরকম স্মৃতি জড়িয়ে আছে, তাই আমার এখন সেটা ছাড়তে মন চায় না। আমি বলি তুমি ওটায় থাকো, আমাদের দোকান থেকে হাঁটা পথ, তোমার সুবিধা হবে। তারপর তোমার বিয়ের পরে আমি পাকাপাকি ব্যবস্থা করে দেব। দেখি বলে শুভ সেদিন বাড়ি ফিরেছিল। শুভ যখন বাড়ি ফিরল, সত্যপ্রকাশ তখন বাড়ি ফেরেননি। দেবশ্রী ফিরেছে, বাথরুমে স্নানে গেছে। শুভ বাথরুমে ঢুকে গেল। সে বাথরুম থেকে বেরোতেই দেবশ্রী চা করে নিয়ে আসলো। শুভ তার হাতে চা পছন্দ করে, সে জানে। চায়ের কাপ তুলে একটা চুমুক দিয়ে শুভ আজকে রামনাথ বাবুর কথাটা বলল। দেবশ্রী মর্মাহত দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমাকে আর তোমার ভালো লাগে না? না, আমি তো তোমার জন্যই বেঁচে আছি দেবী, কেউ নেই আমার। কিন্তু আর কতদিন? শুভর দু চোখ জলে ভরে এসেছে। আমায় বিয়ে করবে শুভ? হঠাৎ দেবশ্রী বলল। সে কি করে হয় দেবী? কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে শুভ বলল, আমি অজ্ঞাত কুলশীল, তোমাদের সাহায্যে একটু মাথা তুলতে পেরেছি। আমি তো সেটা জানতে চাইনি শুভ। তুমি কি আমাকে পছন্দ করো? তুমি কি আমাকে চাও? হ্যাঁ, আমি চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, বাঁচতে পারি না। শুভ এগিয়ে এসে দেবীর একটা হাত নিজের হাতে তুলে নিল। ব্যাস, এইটাই তো আমি চেয়েছিলাম বাবা। সত্যপ্রকাশ এসে পৌঁছেছেন। আমিও অনেকদিন ধরে এই কথাই ভাবছিলাম, বলবো বলবো করে বলতে পারিনি। খবর পেয়ে দেবশ্রীর দিদি লাফাতে লাফাতে চলে আসলো স্বামীকে নিয়ে। এটা তোমরা একেবারে ঠিক সিদ্ধান্তই নিয়েছ, দিদি মধুশ্রী বলল। শীঘ্রই দেবশ্রীর সাথে সপ্তর্ষি ওরফে শুভেন্দুর বিয়ে হয়ে গেল। তার অতীত কবে হারিয়ে গেছে। সে ভুলে গেছে কলকাতায় একজন তার ছেলেকে বুকে করে আশায় অপেক্ষায় বসে রয়েছে। তোতন ওরফে দেবশ্রী এখন স্কুলে যাচ্ছে। কঠিন বাস্তব নিয়ে কর্তব্য পালনের পথে এগিয়ে যেতে হবে সুলগ্নাকে। ওইটুকু ছেলে সেও খুব বুঝদার হয়েছে। সে মাকে বাবার কথা আর জিজ্ঞাসা করে না। সে জানে বাবার কথা জিজ্ঞাসা করলে মায়ের কষ্ট হয়। মা লুকিয়ে লুকিয়ে বাবার জন্য কাঁদে, সে দেখেছে। আমি বড় হলে বাবাকে ঠিক খুঁজে বের করব, তোতন মনে মনে ভাবে। স্কুলে পিটি মিটিংয়ে সব ছেলে মেয়েদের সাথে তাদের মা বাবারা আসে, তার বেলায় শুধু মা আসে, মাঝে মাঝে দিদা অথবা ঠাকুমা। বালকের মন খারাপ হয়, সে কাউকে জানায় না। বয়সের তুলনায় দেবশ্রী একটু বেশি মাত্রায় গম্ভীর। টিচাররা লক্ষ্য করেছেন, তারা জানিয়েছেন সুলগ্নাকে। সুলগ্নার মনের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, কিন্তু সে নিরুপায়, নিষ্ঠুর নিয়তির নির্যাতনে জর্জরিত। তোতন পড়াশোনায় বেশ ভালো, সবাই তার দিকে একটু বেশি লক্ষ্য রাখে। সন্তানের জন্য মা বাবা দুজনারই প্রয়োজন। মা যেমন স্নেহ মায়া মমতা দিয়ে সন্তানকে লালন করে, তেমনি বাবা তাকে জীবন পথে চলার সঠিক দিশা নির্দেশ দেয়। হোঁচট খেলে সামাল দেয়, মুষড়ে পড়লে উজ্জীবিত করে, জীবন বিথিকা নিষ্কণ্টক করে। সুলগ্নার এই নিরলস সংগ্রামের কোনো খবরই সপ্তর্ষি ওরফে শুভেন্দু রাখে না। সে তার বিগত জীবনের সকল স্মৃতি হারিয়ে ফেলেছে। ভুলে গেছে তার বাল্য বান্ধবীকে, ভুলে গেছে তার সুলোকে, ভুলে গেছে মা বাবাকে। সে এখন নতুন রূপে নতুন নামে আরেকজনের সাথে সুখের সংসার গড়ে তুলেছে। দেবশ্রী শুভেন্দুর জীবন এক নতুন ছন্দে এগিয়ে চলেছে। এতদিন দেবশ্রী ছিল শুভেন্দুর হিতাকাঙ্ক্ষী বন্ধু, এবার সে তার জীবন সঙ্গিনী। তার সাথে দেবশ্রীর নিবিড় অন্তরঙ্গ সম্পর্ক। মনোবিজ্ঞান দেবশ্রীর পছন্দের বিষয়। পিএইচডির জন্য তার বিষয় ছিল মানসিক বিকারে আন্তরিক। শারীরিক সম্পর্কের অবদান, প্রভাব। দেবশ্রী শুভেন্দুকে স্বামীরূপে গ্রহণ করেছে, তাকে নিজের সর্বস্ব দিয়েছে। ধীরে ধীরে শুভেন্দুর আত্মবিশ্বাস অনেক বেড়েছে। সে নিজেকে অনেক সাবলীলভাবে স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে, মাথা তুলে কথা বলতে পারে, নিজের মতামত নির্দ্বিধায় জানাতে পারে। দেবশ্রী দেখেছে, যখনই হয়তো শুভেন্দু তার কাছে এসে বসেছে, টুকটাক কথা চলছে দুজনার, সত্যপ্রকাশ যে কোনো অজুহাত বের করে সরে যান সেখান থেকে। শুভেন্দুও সেটা লক্ষ্য করেছে। একদিন বাবা দুজনের কাছ থেকে সরে যেতে দেবশ্রী চুপিসারে বাবাকে অনুসরণ করে দেখল, বাবা তার ঘরে এসে মায়ের পুরনো ফটোর অ্যালবামটা বের করে দেখছে। বাবার দু চোখ জলে ভরা। শুভেন্দুও দেবশ্রীর পিছনে এসেছে। বাবা, দেবশ্রী ডাকলো। হ্যাঁ, কি? বাবা চট করে অ্যালবামটা লুকিয়ে ফেলল। বাবা, আমি দেখেছি, ও যখনই আমার কাছে এসে বসে
তুমি সরে পড়ো সেখান থেকে, দেবশ্রী বলল। শুভেন্দু স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছে। না না, সে কিছু না। বাবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। না বাবা, আমি জানি তুমি আমাদের সুযোগ করে দেওয়ার জন্য অমন করো, দেবশ্রী বলল। সেটাই তো ঠিক দেবী, স্বামী স্ত্রীর সম্পর্ক দানা বাঁধবে, গভীর হবে, দুজনে দুজনার মনের কথা বুঝবে। এটাই তো সফল দাম্পত্যের চাবিকাঠি। আমরা নিজের জীবনে কখনো সে সুযোগ পাইনি। মা তার বৌমাকে চোখে চোখে রাখতেন, কথা বলারই তো প্রশ্নই ছিল না আমাদের। আমি সেটা ফিল করতাম। আমাদের অনেক কথা বলার ছিল, শুনবার ছিল, হয়ে ওঠেনি কখনো। ওর মা অসময়ে চলে গিয়েছিল শুভেন্দু। ওর দিদি তখন সবে ক্লাস 2-তে। দেবী তো দুধের শিশু, ওর হয়তো মনেও নেই তার মাকে। সত্যপ্রকাশ স্মৃতিচারণ করছেন। শীঘ্রই জানা গেল দেবশ্রী অন্তঃসত্ত্বা। বিয়ের 1 বছরের মাথায় ঘর আলো করে এক কন্যাকে দেবশ্রী জন্ম দিল। এই 1 বছর সকলেই শুভেন্দুর এক নতুন রূপ দেখেছে। সে সব সময় দেবীকে চোখে চোখে রাখত, কাজে গেলে 1000 বার খবর নিত দিনে। দেবশ্রী 8 মাস পর্যন্ত ইনস্টিটিউটেই তার কাজ চালিয়ে গেছে। শুভেন্দু প্রতিদিন সকালে স্ত্রীকে গাড়ি করে পৌঁছে দিয়েছে, আবার বিকেলে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে। তার নিজের কাজ হয়তো শেষ হয়নি, সে আবার গাড়ি চালিয়ে ফিরে গেছে কাজে। যথাসময়ে দেবশ্রী তাদের প্রথম সন্তানকে জন্ম দিয়েছে। তাদের কন্যা মায়ের রূপ নিয়ে তাদের সংসার আলো করে দিয়েছে। শুভেন্দু আর দেবশ্রীর নতুন জীবন শুরু হয়েছে। স্বামীর এক অন্য রূপ দেবশ্রী আবিষ্কার করেছে। শুভেন্দু সন্তানকে মানুষ করবার সকল দায়িত্ব ভাগ করে নিয়েছে। স্বামীর এই রূপটা তার জানা ছিল না, একটা পুরুষের স্নেহ বৎসল দায়িত্বশীল বাবা হয়ে ওঠা। শুভেন্দুর কাজটা বেশ ব্যস্ততার, তার কাজে যাওয়ার টাইম নির্ধারিত আছে, ফেরার নেই। যেহেতু সে তার প্রতিষ্ঠানের এমডি, ছুটির দিনেও ছুটি নেই, তাও ঘরে থাকলে সে মেয়ের সব কাজের দায়িত্ব দেবশ্রীর সাথেই সমানভাবেই ভাগ করে নেয়। দেবী কিছু বলতে চাইলে সে বলে, মেয়ে তো আমাদের দুজনার, তাহলে মেয়েকে দেখাশোনা শুধুমাত্র তোমার দায়িত্ব হবে কেন? তুমি তো আর গায়ে বাতাস লাগিয়ে বসে থাকো না। বিভা মাসি বাড়িতেই থাকে, কিন্তু শুভেন্দু শিশুর জন্য আরও একটা সর্বদার কাজের মেয়ে জোগাড় করেছে। মেয়ে দিনে দিনে বেড়ে উঠছে, সে মায়ের এক ছোট সংস্করণ। চলা বলা স্বভাব সব মায়ের মতো, ধীর স্থির শান্ত। মা আদর করে বলে পাকা বুড়ি একটা। তাকে সবাই তিতির বলে ডাকে, যদিও পোশাকি নাম দেবাঞ্জলি। বালিকার 3 বছর বয়স হলে শুভেন্দু মেয়েকে স্কুলে ভর্তি করে দিল। বেশ নামকরা স্কুলে তার কাজে যাওয়ার পথে। দাদু সত্যপ্রকাশ সম্প্রতি রিটায়ার করেছেন। তিনি নাতনিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার দায়িত্ব সানন্দে গ্রহণ করেছেন। সকালে সবাই প্রায় একই সময়ে বেরোয়। শুভেন্দু মেয়ের পিছন পিছন স্কুলের গেট পর্যন্ত যায়। মেয়ে তার ক্লাসে ঢুকে গেলে সে তার কাজে চলে যায়। দেবশ্রী আবার অন্তঃসত্ত্বা। এবার প্রথম দিকে একটু গন্ডগোল দেখা দিয়েছিল, কিন্তু সে তার ছেলেকে নির্বিঘ্নেই জন্ম দিয়েছিল। শুভেন্দু আর দেবশ্রীর সংসার পূর্ণ হয়েছে। সুখ শান্তি আর আনন্দে ভরে উঠেছে দুজনার সোনার সংসার। সেদিন বিকেলে শুভেন্দু কাজ থেকে বেরোচ্ছে। আরে ঋষি, পিছন থেকে কেউ ডাকলো। শুভেন্দু চমকে পিছনে তাকালো। ঋষি! শুভেন্দু বুঝলো ভদ্রলোক অন্য কাউকে ডাকছে। সে তার গাড়ি থেকে উঠল। ভদ্রলোক হঠাৎ ছুটে আসলো। আরে, তুই মনে হচ্ছে চিনতেই পারছিস না আমাকে। সরি, মনে হচ্ছে আপনি অন্য কাউকে খুঁজছেন। শুভেন্দু গাড়ির জানালা খুলে বলল। কাউকে মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে ঋষি? আমি ধ্রুব, তুই আমাকে চিনিস না? ভদ্রলোক বলল। আমি ঋষি নই, আমি জানি তুই সপ্তর্ষি। ধ্রুব বলল। আপনি ভুল করছেন, আমার নাম শুভেন্দু, শুভেন্দু রায়। শুভেন্দু তার গাড়ি ছেড়ে দিল। ধ্রুব অবাক, তার বন্ধু তাকে চিনতেই পারল না। ও ঋষি নয়, এত বড় ভুল আমি করতে পারি না। ধ্রুব মাথা ঝাঁকিয়ে তাড়াতাড়ি তার মোবাইল ফোন বের করলো। গাড়ির নম্বর সে মুখস্থ করে ফেলেছে। এই ভম্বল, একটা গাড়ির নম্বর যদি আমি তোকে দিই, তুই সেই গাড়ির মালিকের নাম ঠিকানা বের করে দিতে পারবি? ধ্রুব তার ছোট ভাই ভম্বল ওরফে রঞ্জনকে বলল। রঞ্জন সম্প্রতি মুম্বাইতে পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হয়ে এসেছে। বোম্বে তখন মুম্বাই হয়েছে। কি হয়েছে দাদা, ওই গাড়িটা কি তোমার গাড়িতে ধাক্কা মেরেছে? তুমি ঠিক আছো তো? ভম্বল উদ্বিগ্ন উত্তেজিত কণ্ঠে বলল। আরে না না, ওই সব না। ধ্রুব ভম্বলকে সংক্ষেপে সপ্তর্ষির ব্যাপারে বলল। তুমি কি সপ্তর্ষিদাকে খুঁজে বের করতে চাইছো দাদা?
ভোম্বল জিজ্ঞাসা করলো, আরে না না, এইমাত্র ঋষি আমার সামনে থেকে ওই গাড়িতে বেরিয়ে গেল, আমাকে চিনলই না। ধ্রুব বলল। কিছুক্ষণ পরেই ভোম্বল দাদাকে ফোন করলো, দাদা ওই নাম্বারটা মুম্বাই মার্টের। মুম্বাই মার্ট মানে ওই যে ডিপার্টমেন্টাল স্টোরটা খুলেছে। ধ্রুব বলল। ধ্রুব সঙ্গে সঙ্গে মুম্বাই মার্টে গিয়ে পৌঁছলো। ওর খটকা লেগেছে। ঋষি বলল, তার নাম শুভেন্দু, আবার মুম্বাই মার্টের গাড়ি চালাচ্ছে। দেখে মনে হলো অবস্থা বেশ ভালো। বিশাল 4 তলা ডিপার্টমেন্টাল স্টোর, পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। ধ্রুব কাস্টমার সার্ভিস কাউন্টারে গিয়ে গাড়িটার কথা জিজ্ঞাসা করলো। হ্যাঁ স্যার, ওটা আমাদেরই গাড়ি, আমাদের এমডির গাড়ি। কাউন্টারের মহিলা বলল। আপনাদের এমডির নাম কি শুভেন্দু রায়? কিছু কি হয়েছে? সে পাশের মহিলার দিকে তাকিয়ে বলল। আমি কি ওনার সাথে দেখা করতে পারি? ধ্রুব নিজের কার্ড মহিলার হাতে দিল। উনি তো বাড়ি চলে গেছেন স্যার, ওনার ঠিকানা কি আপনি আমাকে দিতে পারবেন? খুব জরুরি, ধ্রুব বলল। কাউন্টারে 2 মহিলা নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। একজন ভিতরে অফিসে অদৃশ্য হয়ে গেল। আপনি স্যার আমাদের চেয়ারম্যানের সাথে দেখা করতে পারেন, মহিলা ফিরে এসে বললেন। ধ্রুব কোম্পানির চেয়ারম্যান রামনাথ ত্রিবেদীর সাথে দেখা করে সমস্ত ঘটনা বলল। নিজের কাছ থেকে সকল বন্ধুদের একটা যৌথ ফটো দেখালো। বৃদ্ধ ভদ্রলোক কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। আপনার অনেক দেরি হয়ে গেছে ভাই, সহসা তিনি বলে উঠলেন। ধ্রুব সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আমার এখানে এক বিশিষ্ট বন্ধু আছেন সত্যপ্রকাশ দত্ত, মুম্বাইয়ের ইনকাম ট্যাক্স কমিশনার। তিনি একদিন আপনার বন্ধুকে আমার কাছেই নিয়ে আসেন। আমাকে আগেই তিনি ওর ব্যাপারে সব জানিয়েছিলেন। মুম্বাই থেকে তখন মুম্বাইকে বোম্বে বলা হতো। পুনা যাওয়ার পথে তার গাড়ির সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি খাদে পড়ে গিয়েছিল। সত্যপ্রকাশ আর তার মেয়ে ওকে উদ্ধার করে। ওনার বড় মেয়ে পুনাতে বড় ডাক্তার, সে আর তার স্বামী মিলে ওকে বাঁচিয়ে তোলে। ও সুস্থ হলো, কিন্তু সে তার স্মৃতি হারিয়েছে। ঘটনাস্থল থেকে তার কোনো জিনিসপত্র উদ্ধার করা যায়নি, কারণ শুভকে আমি শুভই বলছি। ওপরে রাস্তায় তুলে আনার মুহূর্তে গাড়িতে আগুন ধরে গিয়েছিল। গাড়ির ড্রাইভার আগেই মারা গেছে। রামনাথ ক্ষণিকের জন্য থামলেন। এই প্রতিষ্ঠান শুভই গড়ে তুলেছে। ও বিজনেস প্ল্যান বানিয়েছে, ব্যাংকের সাথে নেগোশিয়েট করা, সাপ্লায়ারদের সাথে কথা বলা, প্ল্যান তৈরি করা। প্ল্যান দেখে আমি বুঝেছিলাম ও নিশ্চয়ই ইঞ্জিনিয়ার, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। এখন ওই আমাদের এই প্রতিষ্ঠান চালায়। ওই সব। দুজনে অনেকক্ষণ চুপ। ইতিমধ্যে চাপরাশি চা নিয়ে এসেছে। আচ্ছা স্যার, আপনি যে বললেন অনেক দেরি হয়ে গেছে। ধ্রুব বলল। হ্যাঁ, আপনি দেখতেই পারছেন শুভেন্দু এখানে সুপ্রতিষ্ঠিত। সে সত্যপ্রকাশের মেয়েকে বিয়ে করেছে। তাদের 2টি সন্তান, একটা মেয়ে একটা ছেলে। আজ এই বাস্তবকে তো আর ফেলে দেওয়া যায় না। তা হয়তো যায় না, কিন্তু ঋষি তো হঠাৎই 32 বছর বয়সে আকাশ থেকে পড়েনি। ওর বাড়ি, ওর মা বাবা, স্ত্রী। ও একটা কোম্পানিতে সিনিয়র টেকনিক্যাল ম্যানেজারের পদে কাজ করত। ভালো পরিবারের ছেলে ঋষি। বাবা ইঞ্জিনিয়ার, মা কলেজে পড়াতেন। সে তার বাল্য বান্ধবীকে বিয়ে করেছিল। তাদের সংসার গড়ে ওঠার শুরুতেই সে হারিয়ে গেল। আপনি বুঝতে পারছেন ওই পরিবারের অবস্থা, কেমন ঝড় বয়ে গেছে ওনাদের জীবনে। ধ্রুব রুদ্ধ কণ্ঠে পড়ল। দুজনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে অবস্থায় বসে রয়েছে। এর কিছু একটা মীমাংসা করতে হবে। এখন যখন ঋষিকে খুঁজে পেয়েছি আমি, কি করে কি করা যায় সেটাই ভাবতে হবে আমাদের, ধ্রুব বলল। ঋষির বর্তমানকে যেমন অবহেলা করা যায় না, তেমনই তার অতীত তো সত্য। ওর মা বাবা বউ কেমন অবস্থায় দিন কাটাচ্ছে আমরা তো কিছুই জানি না, ধ্রুব বলল। আমি মাঝে 2বার কলকাতায় গিয়েছিলাম, তখন ওকে খুঁজবার চেষ্টা করেছিলাম, কিন্তু যেখানে আগে ওরা থাকতো সেখানে একটা বিশাল বহুতল ফ্ল্যাট বাড়ি উঠে গেছে। ওর কোম্পানিও কোনো খবর রাখে না। অনেক বছর আগে তারা ঋষির সব পাওনা তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। ঋষি তাদের জন্য হারিয়ে গেছে। আমি আপনাকে শুভেন্দুর ঠিকানাটা দিতে পারি, কিন্তু ব্যাপারটা ভীষণ সেন্সিটিভ, রামনাথ বললেন। তার থেকে ভালো হবে আমি সত্যকে কথাটা বলি। ব্যাপারটা ওনার পরিবারের সাথেই জড়িত। শুভেন্দু যদি সত্যি শুভেন্দু না হয়, তাহলে ওনাদের পরিবারের ঝড় বয়ে যাবে। ওনার সুখের সংসার বিধ্বস্ত হয়ে যাবে। হ্যাঁ স্যার, তাহলে তাই করুন প্লিজ। এতদিন আমি জানতাম আমার বন্ধু হারিয়ে গেছে, কিন্তু এখন পরিস্থিতি অন্য। আমি জানি না কলকাতায় ঋষির পরিবারের কি অবস্থা হয়েছে, ধ্রুব বলল। ওদের বিয়ের মাত্র 1 বছর হয়েছিল যখন ঋষি হারিয়ে গেল। রামনাথ সত্যপ্রকাশকে ফোনে সব কথা বিশদভাবে জানালেন।
ভদ্রলোক আমার সামনেই বসে রয়েছেন। তুমি কি আসতে পারবে এখন? আমি ওনাকে ডাইরেক্টলি তোমাদের বাড়ি পাঠাতে চাইছিলাম না। বুঝতেই পারছো, শুভেন্দুকে এখনই কিছু জানিও না। সত্যপ্রকাশ এসে পৌঁছলেন। ধ্রুব ঋষির ছবিটা দেখালো, কলকাতায় তার চাকরির কথা জানালো। আমরা অনেক চেষ্টা করেছি যাতে শুভ স্মৃতি ফিরে পায়। নিজেকে হারিয়ে উত্তরোত্তর বিষণ্ণ হয়ে পড়েছিল, হতোদ্যম হয়ে পড়েছিল। সে শারীরিক দিক থেকে সুস্থ হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে আমাদের সাথে থাকতে বিব্রত বোধ করছিল। তারপর তুমি ওকে বিশ্বাস করে চাকরি দিলে, সত্যপ্রকাশ বললেন। আমি ভাবছি এইসব কথা জানলে দেবীর কি অবস্থা হবে, বাচ্চাগুলোর কি অবস্থা হবে, ওদের কি দোষ। সেদিন সমস্যার কোনো মীমাংসা হয়নি। সত্যপ্রকাশ চিন্তা নিয়ে বাড়ি ফিরলেন। এক সময় সুযোগ বুঝে তিনি মেয়েকে সব কিছু জানালেন। দেবশ্রী অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল। তার মনে ঝড় উঠেছে। আমি ওকে ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করেছি, কারণ সে তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, হতাশ হতোদ্যম হয়ে পড়েছিল। আমি ওর এই অবস্থা দেখতে পারছিলাম না বাবা। এখন যদি ও নিজের অতীতকে ফিরে পায় বাবা, আমি ওকে আটকাবো না। দেবশ্রী দু চোখ জলে ভরে এসেছে। শুধু ভাবছি বাচ্চাগুলোর কি হবে। আমাদের চেষ্টা করতে হবে দেবী। শুভ ওর অতীতের স্মৃতি ফিরে পেলে কি তোমাদের সন্তানদের ভুলে যাবে? তাদের সাথে তো ওর রক্তের সম্পর্ক, সত্যপ্রকাশ বললেন। দুদিন পরে ধ্রুব আবার রামনাথের সাথে দেখা করলো। সে কলকাতায় সপ্তর্ষির ঠিকানা খুঁজে বের করেছে। তার ভাই কলকাতা পুলিশের মাধ্যমে সেটা জোগাড় করেছে। শুভ তাহলে সত্যি সত্যি সপ্তর্ষি। রামনাথের কপালে চিন্তার রেখা ফুটে উঠেছে। শুভ অথবা ঋষি যাই বলো, কলকাতায় ওর আগের চাকরিটা কি এখনো আছে? এখানে ওর একটা পজিশন আছে, ওর ব্যাংক অ্যাকাউন্ট, ওর গাড়ির লাইসেন্স সবই তো শুভেন্দুর নামে। সপ্তর্ষির নামে কি কি আছে আমরা জানি না। ও যদি কলকাতা যেতে চায় আমি বাধা দেব না, তিনি বললেন। কলকাতা যাওয়ার তো একটা কারণ চাই, দেবীকে আমি কি বলবো? বাচ্চাদের, সত্যপ্রকাশ বললেন। কারণ না হয় কিছু একটা দেখানো হলো। তবে আমি ভাবছি তার আগে আমরা শুভকে নিয়ে পুনা মুম্বাই হাইওয়েতে ওই স্পটটাতে যাই, যেখান থেকে আমরা ওকে তুলে নিয়ে গিয়েছিলাম। দেবীও সেটার সঙ্গত কারণ বুঝবে। মধুশ্রী বাবার বাড়ি এসেছিল, আজ সে পুনা ফিরে যাচ্ছে। তার স্বামী বিজন গতকাল এসেছে। সপ্তাহখানেক সত্যপ্রকাশের বাড়িতে তারার হাট বসেছিল। মধুর এক মেয়ে দীপা, দীপার সাথে আবার দেবশ্রীর ছেলেমেয়ের ভীষণ ভাব। ছুটি পেলেই তারা মিলিত হয়, হয় মুম্বাইতে নয় পুনাতে। সবাই মিলে সকাল সকাল রওনা হলো। বাচ্চাদের গরমের ছুটি চলছে, তাই দেবশ্রী তাদের নিয়ে কয়েকদিন দিদির বাড়িতে কাটিয়ে আসবে। দুটো গাড়ি পুনার অভিমুখে চলেছে। একটা গাড়ি শুভ চালাচ্ছে, তাতে দেবশ্রী আর সত্যপ্রকাশ তার সাথে রয়েছে। তার পিছনে অন্য একটা গাড়িতে বিজন আর 3 ছেলে মেয়েকে নিয়ে মধুশ্রী চলেছে। ও মোড়টার কাছে একটু দাঁড়িয়ে শুভ, এক সময় সত্যপ্রকাশ বললেন। শুভ একবার শ্বশুরের দিকে তাকালো। সে নির্দিষ্ট জায়গায় গাড়ি দাঁড় করিয়েছে। বিজনের গাড়িও পিছনে এসে দাঁড়িয়েছে। মধু বাচ্চাদের অন্যদিকে নিয়ে গেল। সে সবার হাতে একটা করে ক্যাডবেরি চকলেট দিয়েছে। এসো শুভ, তোমাকে একটা জায়গা দেখাই, বলে সত্যপ্রকাশ নিচে নামতে শুরু করলেন। বেশ অনেক নিচে কুলকুল করে একটা নদী বয়ে চলেছে। এখন গরমকাল, তাই নদীতে জল কম। 3 জনেই নদীর কাছে এসে পৌঁছেছে। তারা দেখলো একটা গাছ নদীর ওপরে উবুড় হয়ে পড়ে রয়েছে। তোমার কিছু মনে পড়ছে গো? দেবশ্রী জিজ্ঞাসা করল। কি? শুভ চারিদিকে তাকিয়ে দেখছে। সে একবার অনেক উপরে রাস্তার দিকে তাকালো। এই জায়গাটায় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা এখান থেকেই আমাকে উদ্ধার করেছিলে? শুভ স্বগতোক্তির মতো বলল। হ্যাঁ হ্যাঁ, আর আর কি মনে পড়ছে তোমার? সত্যপ্রকাশ উত্তেজিত কণ্ঠে বললেন। আরে এটা কি? তখনই দেবশ্রী বলে উঠল। সে এগিয়ে গিয়ে ভেঙে পড়া গাছটার শিকড়ের কাছ থেকে একটা ছেলেদের মানি ব্যাগ বাহির করলো। ব্যাগটা প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। ব্যাগটা খুলেই দেবী পাথর হয়ে গেল। ওটা কার ব্যাগ? সত্যপ্রকাশ দেবশ্রীর কাছ থেকে ব্যাগটা নিয়ে দেখলেন। ব্যাগটা দেখে তিনিও স্তব্ধ। কি ওটা বাবা? শুভ জিজ্ঞাসা করল। তোমার অতীত। তিনি মানি ব্যাগটা শুভর হাতে দিলেন। শুভ সেটা খুলে দেখল। খুলতে সামনেই সুলগ্নার হাসি মুখে একটা ছবি। হঠাৎ অনেকগুলো ছবি শুভ ওরফে ঋষির চোখের সামনে ভেসে উঠল। যেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল। গহন অন্ধকারের ভিতর থেকে হঠাৎ আলোর মধ্যে আসলে যেমন চোখে ধাঁধা লেগে যায়, ঠিক তেমন তার অবস্থা। তখনই একটা বিকট আওয়াজ,
অনেক ওপরে রাস্তায়ও অনেকে একসাথে চিৎকার করে উঠেছে। একটা গাড়ি গড়িয়ে খাদে পড়ে যাচ্ছে। বাবা, ঝুম! ওপর থেকে মধুশ্রী চিৎকার করে উঠল। ওরা সকলে হুড়মুড়িয়ে ছুটে আসছে নিচে তাদের কাছে। অনেক লোক নেমেছে। আগের বার অনেক লোক ওপরের থেকে তামাশা দেখছিল, কেউ এগিয়ে আসেনি। আজ অনেকে নেমে এসেছে। শুভর যেন বহির্জ্ঞান লোপ পেয়েছে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। ওগো, কি হয়েছে তোমার? দেবী স্বামীকে ঠেলা দিল। না, আমি ঠিক আছি দেবী। শুভ যেন হঠাৎ তার সম্বিত ফিরে পেয়েছে। তার মধ্যে পুলিশ, অ্যাম্বুলেন্স সব চলে এসেছে। গাড়িটা একদিকে কাত হয়ে পড়ে রয়েছে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। সকলে ওপরে রাস্তার ধারে চলে এসেছে। শুভ মাথা নিচু করে কিছু যেন ভাবছে। সে আবার স্টিয়ারিং ধরেছে। দেবশ্রী স্বামীর পাশে এসে বসেছে। তোমার কিছু মনে পড়েছে? সেদিন তুমি কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, সেদিন আমি পুনায় আমার বন্ধু নীলাঞ্জনকে দেখতে যাচ্ছিলাম। বোম্বেতে আমাদের কোম্পানির একটা নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছিল। আমি সেটা তদারকি করছিলাম। আগের দিন হঠাৎ আমার বন্ধু ধ্রুবর সাথে দেখা হয়েছিল। তার কাছেই জেনেছিলাম নীল মৃত্যুশয্যায়, ক্যান্সারের লাস্ট স্টেজ। সকাল সকাল বেরিয়েছিলাম। কাউকে জানাইনি আমি পুনা যাচ্ছি। সুলগ্নাকেও কিছু বলিনি। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে সুলগ্নার সাথে কথা হতো। ভেবেছিলাম নীলের খবর শুনলে ওর মন খারাপ হয়ে যাবে। বিকেলে তো ফিরে আসবো, তখন না হয় জানাবো। কিন্তু বিকেল আর হয়নি, ওকে জানানোও হয়নি। আমি হারিয়ে গেছি। শুভ ওরপে ঋষি বলল। দেবশ্রী মাথা নিচু করে বসে রয়েছে। পিছনে বসে সত্যপ্রকাশও স্তব্ধ। কিছুক্ষণ সবাই চুপ। শুধুমাত্র গাড়ির ইঞ্জিনের একটানা শব্দ। আমি আমার অতীতে ফিরে পেয়েছি বলে আমি কিন্তু তোমাদের ভুলে যাইনি দেবী। শুভ দেবশ্রীর কাঁধে হাত রাখল। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছিলে সেদিন। তোমরা আমাকে উদ্ধার করে চিকিৎসা না করালে আমি বাঁচতাম না। তুমি, বাবা, দিদি, বিজনদা আমাকে নিয়ে অনেক বিনিদ্র রাত্রি যাপন করেছ আমার শিওরে। আমি জানি আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমরা আমাকে হারিয়ে যেতে দাওনি। অজ্ঞাত কুলশীল অজানাই মানুষটাকে তুলে ধরেছ তোমরা। বাবা আমার কাজের ব্যবস্থা করেছেন। তুমি আমাকে বিয়ে করেছ, আমাকে 2 সন্তানের বাবা করেছ, একটা সুস্থ সামান্য জীবনধারায় আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তোমায় ভুলিনি দেবী। দেবী অবাক নয়নে স্বামীকে দেখছে। এখন তো তোমার সব কিছু মনে পড়েছে। তোমার এক্ষুনি এই মুহূর্তে চলে যেতে ইচ্ছে করছে না? সেদিন তুমি হঠাৎ তোমার মা বাবার জীবন থেকে হারিয়ে গেলে। তুমি কল্পনা করতে পারো মা বাবার কি অবস্থা হয়েছিল? সুলগ্নার সাথে কতদিন বিয়ে হয়েছিল তোমার? তুমি ভাবতে পারো তার কি অবস্থা হয়েছিল? কোন অপরাধের শাস্তি পাচ্ছে সে? দেবী বলল, না, আমি কিছুই জানি না। ঋষির 2 চোখ জলে ভরে এসেছে। সত্যপ্রকাশ পিছনের সিটে বসে বসে সব শুনছেন। তার চোখেও জল। সব আমার দোষ। আমার নির্বুদ্ধিতার জন্যই সকলকে আজ দোটানায় পড়তে হয়েছে। পুনা পৌঁছেই নিজেদের মধ্যে পরামর্শ করে ঠিক করা হলো, ছেলে মেয়ে যেমন ঠিক হয়েছিল দিদি মধুশ্রীর কাছেই থাকবে। আগেও বাচ্চারা মাসির কাছে থেকেছে মাঝে মাঝে। সোমবার শুভ ওরূপে সপ্তর্ষি সত্যপ্রকাশ আর দেবশ্রীর সাথে কলকাতা যাবে। সোমবার অপরাহ্নে 3 জন দমদম বিমানবন্দরে নেমেছে। তারা সোজা সপ্তর্ষির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আগে থেকে কিছুই জানানো হয়নি। ডোরবেলের আওয়াজ শুনে সুলগ্না দরজা খুলল। তো তুমি? সুলগ্না মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সপ্তর্ষি তাকে ধরে ফেলল। হ্যাঁ সুলু, আমি। সপ্তর্ষির বাবা, সুলগ্নার মা বাবা সকলে ছুটে আসলো। কারো মুখে কথা সরছে না। সবাই অবাক। আপনারা ভিতরে আসুন। শেষে সপ্তর্ষির বাবা সঞ্জয় বন্দ্যোপাধ্যায় সকলকে ঘরের ভিতরে নিয়ে আসলেন। বসুন। সপ্তর্ষি বসল না। সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। সুলগ্না যেন ঘোরের মধ্যে রয়েছে। সে কি স্বপ্ন দেখছে? মা! হঠাৎ সপ্তর্ষি অস্ফুট সুরে আর্তনাদ করে মেঝেতে ধপ করে বসে পড়ল। সামনে দেওয়ালে তার মায়ের বড় মতো একটা ছবি, তাতে চন্দনের মালা পরানো। তুমি শান্ত হও গো, মা দেখছেন তোমাকে, মা কষ্ট পাবে। সুলগ্নার স্বামীর পিঠে হাত দিয়ে বলল, ওঠো ওঠো তুমি। সপ্তর্ষিকে সে সোফা এনে বসালো। দেবশ্রী দেখছে আজ 14 বছর পরে স্বামী ঘরে ফিরেছে, কিন্তু এই মহিলার আচরণে কোনো জড়তা নেই। সে মনে মনে এই মহিষী নারীকে প্রণাম করল। ওর জন্যই বোধ হয় সেদিন অমন ভয়ানক দুর্ঘটনা থেকে সপ্তর্ষি ওরফে শুভেন্দু রক্ষা পেয়েছিল। সঞ্জয় ছেলেকে পাশে নিয়ে বসেছেন। সবাই জানতে চাইছে সপ্তর্ষি হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিল।
সুলগ্না স্বামীর দিকে তাকিয়ে আছে। ও কত পাল্টে গেছে সে ভাবছে। চেহারা একটু ভারী হয়েছে, কানের পাশে দু এক গাছা সোনালি চুল দেখা যাচ্ছে। হই হট্টগোল শুনে একটা 12-13 বছরের ছেলে নিঃশব্দে মায়ের পাশে এসে দাঁড়িয়েছে। তোতন, ইনি হচ্ছেন তোমার বাবা, প্রণাম করো, সুলগ্না বলল। তোতন বাবার পায়ে মাথা টেকিয়ে প্রণাম করলো। সপ্তর্ষি তাকে বুকে টেনে নিল। সপ্তর্ষি তাকে কাছে বসিয়ে তার সমস্ত খবর জেনে নিচ্ছে। আপনারা মুখ হাত পা ধুয়ে আরাম করে বসুন, সুলগ্নার মা বললেন। আজকে কিন্তু আপনাকে ছাড়ছি না আমি। হ্যাঁ দিদি, আমরা তো আপনাদের কাছেই এসেছি, কিন্তু মেয়ের কলেজেও যদি ছুটি, কিন্তু বাচ্চাগুলো আমার বড় মেয়ের কাছে পুনায় আছে, সত্যপ্রকাশ বললেন। বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কত রকম প্রশ্ন রয়েছে, কত কিছু জানতে হবে। দেবশ্রীর দৃষ্টি সমানে সুলগ্নার দিকে। সুলগ্না স্বামীকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাইছে না। সপ্তর্ষিও নানা কথার মধ্যে স্ত্রীকে দেখছে। রাতে খাওয়া দাওয়ার পরে সপ্তর্ষি ছেলেকে নিয়ে তার ঘরে চলে গেল, সত্যপ্রকাশ সঞ্জয়ের সাথে। সুলগ্নার মা বাবার সাথে সামনের ঘরে বসে স্মৃতিচারণ করছেন। সুলগ্না দেবশ্রীকে নিয়ে তাদের ঘরে ঢুকেছে। ঘরের দেওয়ালে সোনালি ফ্রেমে সপ্তর্ষি আর সুলগ্নার বিয়ের বড় মতো ছবি। মাথার কাছে সাইড টেবিলে এখনও সপ্তর্ষির ছবি। দেবশ্রী ছবিটা হাতে নিয়ে দেখছে। সুলগ্না মৃদু হেসে বলল, আমার চিরদিন বিশ্বাস ছিল ও একদিন ঠিক ফিরে আসবে। তোমার এই বিশ্বাস ওকে রক্ষা করেছে দিদি, তাই তো ফিরে এসেছে তোমার কাছে, দেবশ্রী বলল। সুলগ্নার কানে কেমন যেন করুণ শোনালো কথাগুলো। দুজনে পাশাপাশি আতশোয়া হয়ে গল্প করছে, যেন পরমাত্মীয়, কত যুগের সম্পর্ক তাদের। দেবশ্রী জেনে নিচ্ছে বাল্য বান্ধবীর জীবন সঙ্গিনী হওয়ার কথা। বিয়ের 1.5 বছরের মধ্যে স্বামীর হারিয়ে যাওয়া, প্রথমবার মা হওয়ার সুখবর স্বামীকে দিতে না পারার বেদনা। সুলগ্নার অশ্রুসিক্ত বিনিদ্র রজনী রীতি কথা। সুলগ্না বলছে, হ্যাঁ, সেদিন ও যখন ট্যুরে যাচ্ছিল বোম্বে, তখন আমার মনটা ভীষণ কুগাইছিল, আমার কান্না পাচ্ছিল। সবাই আমাকে বোঝাচ্ছে, ও বুঝতে পারছে না সুলু কাঁদছে কেন। ও তো মাঝে মাঝেই ট্যুরে যায়। ও আমাকে বোঝাচ্ছে, কেঁদো না সুলু, আমি পৌঁছেই ফোন করব, আমরা রোজ কথা বলবো। পরের দিন আমি জানলাম আমি মা হতে যাচ্ছি। মা বাবা তখনই ওকে জানাতে চাইল। আমি ভাবলাম এই খবর জানলে ওর মন চঞ্চল হবে, ও কাজে মন দিতে পারবে না। ভাবলাম ও ফিরে আসুক, ওকে চমকে দেব। আমি কি জানতাম ও আমার জীবন থেকে হারিয়ে যাবে। সুলগ্না দেবশ্রীর কাছে জেনে নিচ্ছে একটা সুস্থ সবল মানুষ যদি হঠাৎ তার অস্তিত্ব হারিয়ে ফেলে কি অবস্থা হয় তার। ওকে দেখলে আমার ভীষণ কষ্ট হতো দিদি। নিজের অতীতকে হারিয়ে সে যেন সব কিছু হারিয়ে ফেলেছিল। হতাশ, নিরাশ, হতোদ্যম। ওর মুখটা দেখলে আমার কান্না পেত। বলতো আমি অপদার্থ, তোমাদের গলগ্রহ হয়ে আর কতদিন পড়ে থাকবো, তোমরা আমাকে কেন বাঁচিয়ে তুললে। দেবশ্রীর 2 চোখে অশ্রুধারা নেমে এসেছে। দৈবক্রমে ঠিক সময়েও চাকরিটা পেয়ে গেল। দৈবক্রমে নয় বোন, কাকুর চেষ্টা চাকরিটাও পেয়েছিল, সুলগ্না বলল। না না, ও নিজেকে প্রমাণিত করেছিল। ওর পরিচয়, ওর কোয়ালিফিকেশান, ওর এক্সপিরিয়েন্স আমাদের জানা ছিল না। কিন্তু ও যখন বিজনেস প্ল্যানটা তৈরি করে রামনাথ বাবুর কাছে নিয়ে গেল, মুম্বাই মার্টের লেআউট ড্রয়িং বানিয়ে নিয়ে গেল, দেখে তো উনি অবাক। তাতেই ওর ক্ষমতা প্রমাণিত হয়েছে, দেবশ্রী গর্ব মিশ্রিত কণ্ঠে বলল। আমি সাইকোলজির ছাত্রী ছিলাম, ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়াই। আমরা পড়েছি মানুষ একটা সামাজিক প্রাণী, আর সমাজের প্রথম স্তর হচ্ছে পরিবার। আমি ওকে একটা সুস্থ নর্মাল লাইফ দিতে চেয়েছিলাম, পরিবার দিতে চেয়েছিলাম, তাই বিয়ে করেছিলাম ওকে। ও বাবা হয়েছে দিদি, ওর মতো স্বামী হয় না তুমি জানো, কিন্তু ওর মতো বাবাও হয় না। সন্তানকে মা বাবা দুজনে মিলে মানুষ করে। ও সব সময় আমার সাথে থেকেছে। বলতে নেই ওর ছেলে মেয়ে বেশি রোগ জ্বালায় ভোগে না, কিন্তু একটু কিছু হলেই সে বুকে করে ওদের শুশ্রূষা করে। তারপর মেয়ে যখন স্কুলে যেতে আরম্ভ করলো, ও রোজ মেয়ের সাথে স্কুলে যায়, যদিও দাদু শেষ দায়িত্ব নিয়েছে। ওরা প্রতি রাতে বাবার কাছে গল্প না শুনলে ঘুমাবেই না, দেবশ্রী নিজের তালে বলে চলেছে। সে দেখেনি সুলগ্নার চোখের কোল চাপিয়ে জল নেমে এসেছে। গল্প করতে করতে কখন দুজনে ঘুমে ঢলে পড়েছে। আজ দেবশ্রীরা মুম্বাই ফিরে যাবে। দুপুরে খাওয়ার পরে ওরা রওনা হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই তৈরি হয়েছে। আচ্ছা, আমরা আসি দাদা, সত্যপ্রকাশ সঞ্জয় বাবু আর বিজন বাবুর সাথে করমর্দন করলেন, আর তোতনকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সুলগ্না দেবশ্রীকে জড়িয়ে ধরে কাঁদছে। কেঁদো না দিদি, আমরা আবার আসবো। দেবশ্রীর চোখে জল চলে এসেছে।
সকলে যাওয়ার পথে পা বাড়ালো। শুনছো, তুমিও যাও ওনাদের সাথে, হঠাৎ সুলগ্না সপ্তর্ষিকে বলল। সবাই থমকে দাঁড়িয়েছে। সপ্তর্ষি অবাক বিস্ময়ে স্ত্রীর দিকে তাকালো। আমরা তো রইলাম, তুমি আছো, আমার এতেই শান্তি। দেবশ্রী একবার সুলগ্নার দিকে একবার তোতনের দিকে তাকালো। না মানে তোতনও তো এখন বড় হয়েছে, বুঝতার হয়েছে, কিন্তু তিতির আর বুম্বা তো এখনো ছোট আছে। বাবাকে ওদের বেশি দরকার। তোতন ছল ছলে চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। বাবা এখন যাক তোতন, তুমি তো এখন বাপ্পা হয়েছ, বুঝদার হয়েছ, ভাই বোনও তো এখনো ছোট আছে, বাবা আবার আসবে। সুলগ্না ছেলের মাথায় হাত বুলিয়ে বলল। বালক আস্তে করে মাথা নাড়ল। আমরা রইলাম, তুমি পরের বার যখন আসবে সুযোগ সুবিধা বুঝে বাচ্চাদের নিয়ে এসো, আমরাও যাব, ফোন করব, তুমিও এসো মাঝে মাঝে। সুলগ্নার কণ্ঠস্বর করুণ হয়ে উঠেছে, সে ঠোঁট কামড়ে রয়েছে। সপ্তর্ষি মাথা নিচু করে সবার সাথে বেরিয়ে গেল। ওরা বিল্ডিংয়ের সামনে এসে পড়েছে। সামনে এয়ারপোর্টে যাওয়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দেবশ্রী মাথা তুলে দেখল তোতন ব্যালকনিতে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রয়েছে। তার দু চোখে অশ্রুধারা নেমেছে। আজ অতীতকে বুকে করে সপ্তর্ষি তার বর্তমানের কাছে ফিরে যাচ্ছে। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।